নাদিয়া নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। উদয় বেডে বসে থেকে রাগে গজগজ করতে থাকে। কত বড় সাহস ওর! রুমে দাঁড়িয়ে ওর মুখের উপরে কথা বলল। অভদ্র মেয়ে একটা, স্বামীর মুখের উপরে কথা বলে। ওয়াশরুমে এসে নাদিয়া জোরে জোরে শ্বাস নেয়। জীবনের প্রথম এমন কিছু করলো। এর আগে কখনো কোনো মানুষের মুখের উপরে এভাবে কথা বলেনি। আজকে শাশুড়ি মায়ের দেয়া সাহসের কারণে এভাবে বলতে পেরেছে। এটা যদি ওর বাবার বাড়ি হতো তাহলে জীবনেও এই সাহস করতো না। একবার বেরিয়ে যেতে বলার সাথে সাথে বেরিয়ে যেত। আর এভাবে তর্ক করা তো দূরের কথা, বাবার বাড়ি কারোর সাথে এভাবে তর্ক করলে এতক্ষণ পিঠের চামড়া থাকতো না। অনেক বড় সাহসের কাজ করে ফেলেছে। বুকের ভেতরে এখন কেমন শব্দ করছে। উদয় যদি ভালোভাবে নাদিয়ার দিকে খেয়াল করতো তাহলে দেখতে পেত ওর সাথে তর্ক করার পর নাদিয়ার হাত পা কেমন কাঁপছিল। নাদিয়া শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। উদয় তখন বেডে পা ঝুলিয়ে বসে আছে। নাদিয়ার দিকে তাকায় না, তাকাবে না এই বজ্জাত মেয়ের দিকে। নাদিয়ার হাতে থাকা স্বর্ণের জুয়েলারিগুলো ড্রেসিং টেবিলের উপর রাখে। ওয়াশরুমে যাওয়ার সময় তাড়াহুড়োর কারণে খুলতে ভুলে গিয়েছিল। ভেজা ব্লাউজ পেটিকোট বেলকনিতে মেলে দিয়ে চলে যায়। উদয় নিজের হাতের দিকে তাকায়, নাড়াচাড়া করে। বাম হাতটা সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বাকি 3 হাত পায়েই সমস্যা। ডান পাটা প্রায় পুরোপুরি অবশ, একটু নাড়াচাড়া করতে পারলেও পায়ে শক্তি প্রয়োগ করে দাঁড়াতে পারে না। বাম পাটা আগের চেয়ে অনেক রিকভার হয়েছে, তবে 2 পাশে সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে না ভর করে। ডান হাতটা উঁচু করে, হাতটা নাড়াচাড়া করতে পারলেও হাতের আঙুলগুলো কাজ করে না, কেমন কুঁকড়ে থাকে। কিছু করতে গেলে বা ধরতে গেলে আর পারে না। সব শক্তি প্রয়োগ করেও ডান হাত দিয়ে একটা চামচ ধরতে পারে না। হাত নাড়াচাড়া করলেও আঙুলগুলো নাড়াতে পারে না। মাঝে মাঝে ইচ্ছা করে ডান হাত আর পাটা কেটে ফেলতে। এমন অক্ষম হাত পা বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। যেই হাতে খাবার খেতে পারবে না, যেই পায়ে ভর করে দাঁড়াতে পারবে না, সেই হাত পা রেখে লাভ কি? এগুলো কেটে ফেলাই উচিত। তবে পারে না। অন্তত খাবারটা নিজের হাতে খেতে পারতো, তাহলেও তো হতো। সেটাও পারে না। বাম হাত দিয়ে খাবার রুচি আসে না, ঘেন্না লাগে। বাম হাতে খেতে গেলেই পেট মুচড়ে আসে। উদয় বুঝতে পারে না এত ঘেন্না লাগার কি আছে। হাতটা তো ওর নিজেরই, তবুও খাওয়ার তৃপ্তি আসে না। আগে মা ভাইয়ের সাথে জেদ দেখিয়ে অনেকবার চামচের সাহায্যে খাবার খেয়েছে, তবে খাবার খাওয়ার পর তৃপ্তি হয়নি। ভাত তরকারি ঠিকভাবে মিশতো না চামচের সাহায্যে। আর হাত দিয়ে মাখিয়ে খাওয়ার রুচিও আসে না। শুকনো খাবার বাম হাত দিয়ে খেলেও ভাতটা খেতে পারে না। ভাত বাদে বাকি সব কিছু বাম হাত দিয়ে খেতে পারে, খুব একটা সমস্যা হয় না। উদয় বুঝতে পারে না বাম হাতে ভাত খাওয়া নিয়ে ওর এত ঘেন্না কাজ করে কেন। ঝামেলা আর ঝামেলা। উদয়ের এই অ্যাক্সিডেন্টের ঘটনা কোনো কাল্পনিক নয়, বাস্তব ঘটনা। তবে যার সাথে ঘটেছিল সে উদয়ের মতো এত ইয়াং ছিল না। বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার। অনেকটা সময় পর নাদিয়া বেলকনি থেকে রুমে ফিরে আসে। ভেজা চুলগুলো উন্মুক্ত, চুলের ডগা বেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে একটু পর পর পানি গড়িয়ে পড়ছে। কতক্ষণ ধরে টাওয়াল নিয়ে নিংড়ে নিংড়ে পানিগুলো মুছলো, তাও এখনও পড়ছে। উদয় তাকিয়ে দেখে নাদিয়াকে, প্রায় কোমর অবধি হালকা সোনালি রঙের কার্লি চুল, রোদে পুড়ে যাওয়া স্কিন, দেখতে মন্দ না, মায়াবী মুখশ্রী। উদয়ের মন নাদিয়াকে দেখতে চাইলেও মস্তিষ্ককে প্রাধান্য দিয়ে চোখ সরিয়ে নেয়। এক নারীর মায়ায় পড়ে জীবন আজ এখানে। দ্বিতীয়বার আর সেই ভয়ঙ্কর মায়ায় পড়তে চায় না। নারীরা হয় মায়াবিনী, তাদের চোখে মুখে জাদু থাকে, তাদের দিকে তাকালেই মায়ায় পড়ে যায় মন। রাতে উদয়কে প্রহর খাইয়ে দেয়, ওয়াশরুম থেকে ঘুরিয়ে এনে নিজের রুমে চলে যায়। 9টার পর নাদিয়া রুমে আসে। বেডের দিকে তাকিয়ে দেখে উদয় ল্যাপটপে কিছু একটা করছে। ডোর লক করে ওয়াশরুমে যায়। উদয় চোখ কোনা করে নাদিয়াকে দেখে, তারপর ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ে। নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের দিকে আসতেই থমকে দাঁড়ায়। উদয় বেডে শুয়ে আছে আড়াআড়িভাবে। এপাশ ওপাশ নাদিয়ার শোয়ার মতো কোনো জায়গা নেই। একদম বেডের মাঝখান থেকে আড়াআড়িভাবে শুয়ে আছে। শুধু কি শুয়ে আছে, 4 হাত পা চারিদিকে ছড়িয়ে রেখেছে যেন নাদিয়া শুতে না পারে। নাদিয়া মনে মনে বলে, মহা বদলোক তো, কিভাবে শুয়ে আছে, আমি কোথায় ঘুমাবো এখন? নাদিয়া দাঁড়িয়ে থাকে বেডের সামনে। উদয়ের চোখ বন্ধ, তবে বুঝতে পারছে নাদিয়া পাশেই দাঁড়িয়ে আছে। উদয় মনে মনে মহা খুশি। ঘুমা এখন, কোথায় ঘুমাবি? মুখের উপর তর্ক করা। নেহাতি উদয় তর্ক পছন্দ করে না, তাই চুপ করে রয়েছে। ধমকাধমকি রাগ দেখিয়ে কাজ নেই এই মেয়ের সাথে। গন্ডারের চামড়া কিনা, কোনো কথা গায়ে লাগে না। সন্ধ্যার পর কত কিছুই বলল, সেই সব ভুলে গেছে এত দ্রুতই। বলল এই রুমে যেন আর না আসে, তবুও চলে এসেছে ড্যাং ড্যাং করতে করতে। অসহ্য মেয়ে একটা। 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, এভাবেই 12-13 মিনিট পেরিয়ে যায়। দুজনের একজন কিছু একটা বলছে না। নাদিয়া স্টান দাঁড়িয়ে আছে। উদয় জোর করে চোখ বন্ধ করে রেখেছে। উদয় আর চুপ থাকতে পারে না। লাইটের আলোর কারণে ঘুমোতে পারছে না। ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। ধমকে উঠে বলে, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? নাদিয়ার ভ্রুযুগল কুঁচকে যায়। এই লোক তো একদমই ওর মায়ের মতো করে কথা বলছে। ওর মা কি এই বংশের মেয়ে, নাকি উদয় ওর মায়ের বংশের ছেলে? কোনোভাবে এরা নিজেদের বংশ থেকে হারিয়ে যায়নি তো? সকাল থেকে দেখছে এই লোক ওর মায়ের মতো খ্যাক খ্যাক করে কথা বলছে ওর সাথে। দুজনেরই জাতশত্রু বোধ হয় নাদিয়া। কথা বলছো না কেন, শুনতে পাও না? আমি কোথায় ঘুমাবো?
আমি কিভাবে বলবো তুমি কোথায় ঘুমাবে? যেখানে খুশি সেখানে ঘুমাও। পরক্ষণেই আবার বলে, জীবনেও না, তুমি নিজের খুশি মতো ঘুমাবে না। আমি যেখানে বলবো সেখানে ঘুমাবে। কোথায় ঘুমাবো? ফ্লোরে। নাদিয়া ফ্লোরের দিকে তাকায়। নিচে ঘুমাতে পারবে না। তাহলে অন্য রুমে গিয়ে ঘুমাও। পারবো না। পারতে হবে। ওই দিকে চাপুন। উদয় রাগ দেখিয়ে বলে, একদম না, মনের ভুলেও বেডে আসবে না। লাথি দিয়ে কিন্তু নিচে ফেলে দেবো বলে রাখলাম। নাদিয়া উদয়কে ভয় পেলেও উপরে প্রকাশ করছে না। ওর ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না উদয়কে ভয় পাচ্ছে কিনা। এই একটা ব্যাপার খুব ভালো করে আয়ত্ত করেছে নাদিয়া। ছোটবেলা থেকে ধমকাধমকি, রাগারাগি, মার খেয়ে বড় হতে হতে এই সব কিছুর অভ্যাস হয়ে গেছে। এখন ভয় পেলেও উপরে প্রকাশ পায় না সহজে। নাদিয়া আশেপাশে নজর বুলায়, ডিভাইনের উপর চোখ আটকায়। ওখানেই ঘুমানো যাবে। এই উদয়কে দিয়ে বিশ্বাস নেই, রাতে লাথি দিয়ে ফেলেও দিতে পারে। তাই রিস্ক না নেওয়াই ভালো। বালিশ নেওয়ার জন্য আগাই। উদয় বাম হাত নাদিয়ার সামনে উঁচু করে বলে, একদম এদিকে আসবে না, মারবো কিন্তু। বালিশ নেব একটা। বালিশ নেবে কেন? ঘুমাবো। কোথায়? নাদিয়া হাত দিয়ে ডিভাইন দেখিয়ে দেয়। পাশ থেকে একটা বালিশ নিয়ে নাদিয়ার দিকে ছুঁড়ে মারে উদয়। যাও এখন। আর মনের ভুলেও রাতে এখানে আসার চেষ্টা করবে না। নাদিয়া উল্টো ঘুরে ডিভাইনের দিকে এগিয়ে যায়। উদয় দাঁতে দাঁত চেপে বলে, লাইটকে অফ করবে, লাইট অফ করো। নাদিয়া পেছন ফিরে তাকায়। বালিশটা ডিভাইনের উপর রেখে বেড সাইড টেবিলের উপর থেকে পানির জগ গ্লাস নিয়ে পানি খায়। লাইট অফ করে ড্রিম লাইট অন করে, তারপর ডিভাইনের উপর গিয়ে শুয়ে পড়ে। অল্প কিছু সময়ের মধ্যে নাদিয়া ঘুমিয়ে যায়। আগের দিন রাতে ঘুম না হওয়ার দরুন আজ শোয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। এমনিতেও নাদিয়ার শরীর বেশ ক্লান্ত আর দুর্বল। উদয় চোখ বন্ধ করে আছে, তবে ঘুম আসছে না। কেমন হাঁসফাঁস লাগছে, অস্থির অস্থির লাগছে। কারণ ছাড়া অকারণেই রাগ উঠছে। কেমন যে লাগছে উদয় নিজেই বুঝতে পারছে না। কোনো রকম দেহখানা ঘুরিয়ে উপরে শুয়ে আছে। ডান হাতটা লম্বা করে আঙুল নাড়ানোর চেষ্টা করে, তবে খুব একটা লাভ হয় না। এই অবস্থা থেকে কবে একটু রিকভার করবে সেই আশায় আছে। আল্লাহ তাআলা হয়তো একদিন ওকে আবার একা হাঁটার মতো অবস্থায় ফিরিয়ে দিবেন, সেই আশায় সময় গুনছে প্রতিনিয়ত। সময় গড়ায়, দুজনেই গভীর ঘুমে বিভোর হয়ে আছে। নিস্তব্ধ রুমে দুজনেই ভারী নিঃশ্বাস আর এসির মৃদু শব্দ। বাইরে জ্যোৎস্নার আলো, সাদা থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু চাঁদের আলো দেখা যাচ্ছে। বাহিরের নিশাচর ভবঘুরে পাখিগুলো করুণ সুরে ডাকছে। উদয়ের ঘুম হালকা হয়ে আসে। রোজ রাতের এই সময়টাই ঘুম ভেঙে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। আস্তে আস্তে চোখ মেলে তাকায়। পানি পিপাসাও পেয়েছে। বেড হাতড়ে নিজের ফোনটা হাতে নেয়। পাওয়ার বাটন চেপে সময় দেখে নেয়। রাত 2:30 বেজে গেছে। শোয়া থেকে উঠে বসে। বালিশের নিচে রাখা রুমের লাইট রিমোটটা বের করে। রিমোটের সাহায্যে লাইট অন করে। তখন শুধু শুধু নাদিয়ার উপর রাগ দেখিয়ে লাইট অফ করতে বলেছিল। পানি খাওয়ার জন্য বেডসাইড টেবিলের দিকে তাকাতেই মেজাজ খারাপ হয় আবার। বজ্জাত মেয়েটা পানি খেয়ে জগ গ্লাস টেবিলের ওই মাথায় রেখে দিয়েছে। এখন ওখান থেকে আনবে কিভাবে? ডিভাইনের উপর শুয়ে থাকা নাদিয়ার দিকে তাকায়। বিভোর হয়ে ঘুমাচ্ছে। মুখ দেখা যাচ্ছে না। আবার তাকাই ডোরের দিকে। ডোর ভেতর থেকে লক করা। প্রহরকে আসতে বলেও লাভ নেই। নাদিয়ার দিকে তাকিয়ে গালাগালি করে কিছু সময়। এখন পানি না খেলে ভালোই লাগবে না। পানি খেতেই হবে। রোজকার অভ্যাস এটা। প্রত্যেক দিন জগ গ্লাস বেডের পাশেই থাকে। উদয় হাত বাড়ালেই নাগাল পায় দুটোর। আজকে আর নাগাল আসবে না। বেড থেকে নেমে কোনোভাবে পানির কাছে পৌঁছাতে পারলেও বেডে ফিরে আসতে পারবে না। এর আগে অনেকবার একা একা হাঁটার ট্রাই করছে। ফলস্বরূপ ধপাধপ করে আছাড় খেয়েছে প্রতিবার। তারপর বাড়ির সবাই এসে ধরে আবার বেডে বসিয়েছে। বেড থেকে পা নামিয়ে দেয়। পাশ থেকে স্টিকটা হাতে নেয়। নাদিয়ার দিকে তাকিয়ে আবার কতক্ষণ বকাবকি করে। জানেই উদয় হাঁটতে পারে না। রাতে ওর পানি খাওয়ার প্রয়োজন হতে পারে। জগ গ্লাসটা ওর হাতের নাগালে রেখে যাবে না। ইচ্ছা করে দূরে রেখে গেছে, ওকে শায়েস্তা করার জন্য। বকাবকি বন্ধ করে বাম পা ফ্লোরে রাখে। কোনো রকম পায়ে ভর করে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু অস্বাভাবিকভাবে ওর হাত পা কাঁপতে শুরু করে। না দাঁড়িয়ে বেডে বসে পড়ে আবার। দাঁড়ানোর মুরদ ওর নেই। দাঁড়াতে হলে একজন মানুষের সাপোর্ট প্রয়োজন। নিজের হাতের দিকে তাকায়। আরে স্টিক দিয়েই তো জগটা ওর কাছে নিয়ে আসতে পারে। বাম হাতে স্টিক উঁচু করে জগের সাথে বাঁধি একটু একটু করে নিজের দিকে নিয়ে আসতে থাকে। প্রায় হাতের নাগালে চলে এসেছে। আর একটু ধরবে ধরবে, ঠিক তখনই জগটা ফসকে পড়ে ভেঙে যায়। কিছু ভেঙে যাওয়ার শব্দে ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠে বসে নাদিয়া। দ্রুত গতিতে এদিক ওদিক চোখ ঘোরায়। উদয় বেডে পা ঝুলিয়ে বসে থেকে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। নাদিয়া উদয়ের দৃষ্টি লক্ষ্য করে নিচের দিকে তাকায়। কাছের জগটা ভেঙে পড়ে আছে। পানিতে ভেসে গেছে অনেকটা জায়গা। নাদিয়া দ্রুত ডিভাইন থেকে নেমে আসে। কি হয়েছে আপনার? উদয় মুখ তুলে নাদিয়ার দিকে তাকায়। নাদিয়ার ঘুম জড়ানো চোখ মুখ দেখে উদয়ের দৃষ্টি স্থির হয়। এলোমেলো চুলগুলোতে ভীষণ মায়াবী লাগছে নাদিয়াকে দেখতে। কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? জগ ভাঙলো কিভাবে? নাদিয়ার কথার ঘোর কেটে যায় উদয়ের। চোয়াল শক্ত করে বলে, পানির জগ ওই পাশে রেখেছো কেন? তুমি জানো না আমি রাতে পানি খাই? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। জানে না? কেন জানো না? কিভাবে জানবো? আপনি তো বলেননি। উদয়ের ইচ্ছা করছে নিজের মাথায় নিজেই বাড়ি মারতে। নাদিয়া কিভাবে জানবে? ও রাতে পানি খায়?
কি না খাই বললে তো জানতে পারবে। আপনি পানি খাবেন? হ্যাঁ, আমি নিচে থেকে পানি নিয়ে আসছি। উদয় বলে না কিছু। ওর এখন পানি দরকার, পানি খেতে পারলে ভালো লাগবে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নাদিয়া দ্রুত নিচে চলে যায় পানি নিয়ে আসার জন্য। উদয় নাদিয়ার যাওয়ার পানে একবার তাকায়, তারপর আবার ভেঙে যাওয়া জগের দিকে তাকায়। একটু পরে অন্য একটা পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসে নাদিয়া। গ্লাসে পানি ঢেলে উদয়ের সামনে ধরে। গ্লাস হাতে নিয়ে এক চুমুকে গ্লাস খালি করে দেয় উদয়। আরেক গ্লাস দাও। নাদিয়া আরেক গ্লাস পানি দেয়। অর্ধেকের বেশি খেয়ে আর খায় না। গ্লাস টেবিলের উপর রেখে বেডে পা তুলে বসে, গম্ভীর গলায় বলে, এরপর থেকে সবসময় পানির জগ গ্লাস এই পাশে রাখবে, যেন আমি নাগাল পাই। নাদিয়া মাথা নাড়ায়। যাও ঘুমাও এখন। নাদিয়া ফ্লোরের দিকে তাকায়। ভাঙা কাঁচ আর পানির ছড়াছড়ি। নাদিয়াকে না ঘুমিয়ে কাঁচ পানি পরিষ্কার করতে দেখে কিছুটা রেগেই বলে, এই মাঝরাতে এখন কাজগুলো পরিষ্কার করতে হবে? কাল করা যাবে না? যাও ঘুমাও, সকালে পরিষ্কার করলেই হবে। ভুল করে যদি কারো পায়ে লেগে যায়, পরিষ্কার করছি, আমার সমস্যা হবে না। এক নম্বরের ঘাট দেড়া মেয়ে একটা, বিড়বিড় করে কথাগুলো বলে। নাদিয়া ফ্লোর পরিষ্কার করা শেষ করে ডিভাইনের দিকে এগিয়ে যেতেই উদয় ডেকে ওঠে, কিছু বলবেন? ওয়াশরুমে যাব আমি, এদিকে আসো, আমাকে ধরো। নাদিয়া বড় বড় চোখ করে তাকায়। ওকে ধরতে বলছে, তাও নিজে থেকে। আসছো না কেন? তাড়াতাড়ি আসো। নাদিয়া এগিয়ে যায়। ডান দিক থেকে ধরো আমাকে। নাদিয়া ধরে উদয়কে। বেটা চিকন খাম্বার কাঁধের নিচ পর্যন্ত নাদিয়ার উচ্চতা। নাদিয়ার কাঁধে ভর দিতে গিয়ে একটু ঝুঁকে যেতে হয়। উদয় শয়তানি এক হাসি দেয়। মজা বোঝাবো এখন। ওর তো এখন মোটেও ওয়াশরুমে চাপ আসেনি। নাদিয়াকে শায়েস্তা করবে, এটাই ওর পরিকল্পনা। উদয় স্টিকার নাদিয়ার উপর ভর দিয়ে দাঁড়ায়। এক কদম এগিয়ে গিয়েই শরীরের ভর নাদিয়ার উপরে দেয়। নাদিয়া উদয়কে নিয়ে পড়ে যেতে যেতে শক্ত হয়ে দাঁড়ায়। জানটা বের হয়ে যেতে চাইছে। দেখতে চিকন মনে হলেও ওজন আছে। নাদিয়া বুঝতে পারে উদয় ইচ্ছা করে এমন করছে। প্রহরের সাথে কয়েকবার হাঁটতে চলতে দেখেছে, তখন তো এরকম হেলে দুলে পড়েনি। বদলোক একটা। ইচ্ছা করছে ঠাস করে ফেলে দিতে। আপনার এত বড় দেহের ভারে আমি তো গলে যাব। তো আমার কি? নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ান। তুমি জানো না আমি দাঁড়াতে পারি না? বলতে বলতে দেহের পুরো ভর নাদিয়ার উপর ছেড়ে দেয়। ফলস্বরূপ দুজনেই ঠাস করে নিচে পড়ে যায়। উদয়ের মেজাজ গরম হয়। এভাবে পড়ে যাবে কল্পনাও করেনি। ভেবেছিল নাদিয়াকে শায়েস্তা করবে, কিন্তু উল্টো নিজেই শায়েস্তা হয়ে গেল। আহারে বেচারা। উদয় মেজাজ দেখিয়ে ধমকে উঠে বলে, একটু শক্ত করে ধরতে পারো না? নাদিয়া মিনমিন করে বলে, নিজেকে দেখেছেন আর আমাকে দেখেছেন? আপনার পুরো দেহের ভর আমি কিভাবে বহন করব? আপনি তো একটু শক্ত হয়ে দাঁড়ালে পারতেন। উদয় ধমক দিয়ে বলে, ফেলে দিয়ে আবার মুখে মুখে তর্ক করছো মেয়ে? নাদিয়া আগের মতো করে বলে, ভুল বললেন, আমি ফেলিনি, উল্টো আপনি আমাকে ফেলেছেন, তাও ইচ্ছা করে। সরো। কিভাবে সরব? আপনি তো আমার উপর পড়ে আছেন, আপনি সরুন। উদয় খেয়াল করে দেখে আসলেই নাদিয়ার উপর পড়ে আছে। বাম হাতে ভর করে নাদিয়ার উপর থেকে সরে উঠে বসে। খুব একটা ব্যথা পায়নি, আস্তেই পড়েছে। নাদিয়া নিজেও উঠে বসে। এত বড় দেহের নিচে চাপা পড়ে বেশ ব্যথা পেয়েছে বেচারি। কাউকে ডাকবো? এই তুমি আমার দায়িত্ব নিতে চাও? সামান্য ওয়াশরুমেই নিয়ে যেতে পারলে না? ধরো আবার, কাউকে ডাকতে হবে না। নাদিয়া শাড়ি ঠিক করে উদয়কে আবার ধরে। উদয় এবার নিজের উপরেই ভর রাখে বেশি। নাদিয়াকে শুধু সাপোর্ট হিসেবে ধরে। ওয়াশরুমে না গিয়ে বেডে বসে। আপনি না ওয়াশরুমে যাবেন? এখন যাব না। এখানেই ফেলে দিলে? ওয়াশরুমে গিয়ে ফেলে দিলে কি হবে? যাও ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। সকালে ঘুম থেকে উঠার পর তোমাকে যেন আমার চোখের সামনে না দেখি, মনে থাকে যেন কথাটা। মেজাজটাই খারাপ করে দিল। নাদিয়া উল্টো ঘুরে মন খারাপ করে ডিভাইনের দিকে এগিয়ে যায়। উদয় লাইট অফ করে শুয়ে পড়ে। অটো লাইট অফ হতে দেখে নাদিয়া উদয়ের দিকে তাকায়। মাঝখানে দুদিন পেরিয়ে যায়। দুদিনে উদয় নাদিয়াকে নানা কৌশলে অপমান করেছে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, অনেক কথাও বলেছে। নাদিয়া প্রতিবাদ করেনি আগের মতো। ওর অত সাহস কোনো কালেই ছিল না। আর স্বামীর মুখে তর্ক করা মোটেও কোনো ভালো সভ্য মেয়ের কাজ না। রাগারাগি করলেও দাঁড়িয়ে থাকে, তবে মুখে তর্ক করতে ইচ্ছা করে না আর। কথায় কথায় লোভী বলে, যা নাদিয়ার খুব খারাপ লাগে। টাকা পয়সা গহনার লোভ নাদিয়ার কোনো কালেই ছিল না। লোভ ছিল একটু ভালো থাকার, শান্তিতে থাকার। সেটা বোধহয় ওর কপালে নেই। উদয়ের জন্য কফি বানিয়ে নাদিয়ার হাতে সেটা পাঠিয়ে দেয় উন্মেহানি চৌধুরী। ইচ্ছা না থাকা সত্ত্বেও নাদিয়া নিয়ে যায়। এখন উদয়ের সামনে গিয়ে শুনতে হবে ঐতিহাসিক ভাষণ। নাদিয়ার দুদিনই মুখস্থ হয়ে গেছে উদয় কি কি বলবে ওকে। নাদিয়াকে দেখতেই তেতে ওঠে উদয়। ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমাকে বলছি না বারবার আমার সামনে আসবে না? তারপরও কেন আসো নির্লজ্জের মতো? দূর হও আমার চোখের সামনে থেকে। আপনার জন্য কফি পাঠিয়েছে, খাবো না, যাও এখান থেকে। নাদিয়া দাঁড়িয়ে থাকে। নির্লজ্জের মতো তবুও দাঁড়িয়ে আছো। লজ্জা বলতে তোমার মধ্যে আদৌ কি কিছু আছে? যদি থাকতো তাহলে এত কথা শোনার পরও আমার সামনে আসতে না। তোমাদের মতো লোভী নির্লজ্জ মেয়েদের খুব ভালো করে চেনা আছে আমার। কথায় কথায় আমাকে লোভী বলেন কেন? লোভী মেয়েকে লোভী বলবো না তো কি বলবো তাহলে? কেন লোভী বলবেন আমাকে? তুমি লোভী তাই লোভী বলি? নাদিয়া টলমল চোখে তাকিয়ে বলে, কেন মনে হয় আমি লোভী? তোমাকে দেখলেই বোঝা যায়। নাদিয়ার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। হাতের সাহায্যে চোখের পানি মুছে নেয়। কফির মগটা বেডসাইড টেবিলের উপরে রাখে। বসে উদয়ের সামনে।
আপনি ঠিকই বলেছেন, আমি আসলেই লোভী একটা মেয়ে। ছোটবেলা থেকে ভীষণ লোভী ছিলাম। যখন থেকে বুঝতে শিখেছি দুনিয়া কি, তখন থেকে লোভী হয়ে গিয়েছি। আমি ভালোবাসা পাওয়ার লোভী, একটু ভালো থাকার জন্য লোভ করি। উদয় তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। আপনাকে আজ একটা গল্প শোনাই, আমার জীবনের গল্প। আমার জন্ম আজ থেকে আরও 22 বছর আগে। জন্মের সময় আমি নিজের মাকে খেয়েছি। আমি এমনটা বলি না, সবাই বলে এমনটা। আমি জন্মের সময় আমার বাবার প্রথম ভালোবাসাকে খেয়েছি, তাই দ্বিতীয়বার আমার কোলে ওঠার ভাগ্য হয়নি আর। মায়ের কোলে দ্বিতীয়বার ওঠা হয়নি, মায়ের বুকের পাওয়া হয়নি কখনো। নানির মেয়েকে খেয়েছি, তাই নানি দুই চোখে দেখতে পারে না আমাকে। ছেলে হয়ে না জন্মে মেয়ে হয়ে জন্মেছি, তাই দাদির চোখে কাটা আমি। নাদিয়ার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিয়ে বড় করে একটা শ্বাস নেয়। উদয় পরের কথা শোনার আগ্রহে তাকিয়ে আছে নাদিয়ার মুখের দিকে। চলবে? সবাই বেশি বেশি রেসপন্স করবেন, তাহলে পরের পার্টটি আরও দ্রুত আসবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।